আখি, আখি, কি ব্যাপার? এত ডাকি তবু শুনতেছে না নাকি? আখি, সোহেল, সোহেল, তুমি হঠাৎ করে দেশে চলে আসলা। তুমি তো আমাকে কিছুই জানালা না। আরে সারপ্রাইজ দিলাম। আমি যদি তোমাকে জানাতাম তাহলে কি করতাম? হয় বলতা আমি তোমাকে এয়ারপোর্টে আনতে যাব, আর না হলে গেটের সামনে দাঁড়ায় থাকতে আমার অপেক্ষায়। এই জন্য তোমাকে বলি নাই, তোমাকে সারপ্রাইজ দিলাম। কেন, আমি আসাতে তুমি খুশি হওনি? কেন খুশি হব না? তোমাকে এতদিন পর আমি এই আমার চোখের সামনে দেখলাম, আর আমি খুশি হব না এই কোনো কথা বললা তুমি? চলো ভিতরে চলো। আগেই কেন ভেতরে যাবা? তুমি এত দূর থেকে আসছো, আগে ফ্রেশ হবা, তারপরে রুমে যাবা। তার আগে আমি তোমাকে রুমে নিয়ে যাব না। আচ্ছা, আগে ভিতরে যাব, একটু রেস্ট নিব, তারপর ফ্রেশ হব। আচ্ছা, তুমি এ জায়গায় আসলা কিন্তু মাকে তো দেখছি না, মা কোথায়? মা তো নানিরে বাড়ি গেছে। মাও তো জানে না যে তুমি আসবা, জানলে কি আর যেত? তুমি ঠিকই বলছো, আমি তো কাউকেই জানাইনি। যাই হোক, চলো ভিতরে চলো। তুমি ফ্রেশ হবা না? আরে আমি খুব ক্লান্ত, আগে একটু রেস্ট নিব, তারপরে ফ্রেশ হব। চলো ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে, আসো। দিন গেল তোমারও পথ চাহিয়া, প্রাণ গেল। আইসো তাহলে? হ্যাঁ আসছি। আর তুমি কখন আসছো? আর বলো না, তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এই, কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি। তবে তোমাকে না আমি বলছি যে তুমি আমার সঙ্গে আপাতত কিছুদিন দেখা করো না। সেদিন তো দেখলাই সোহেল আর একটুর জন্য তোমাকে দেখে ফেলেনি। যদি দেখে ফেলতো তাহলে আমাদের আমও যেত, ছালাও যেত। আর কি করব বলো, তোমাক না দেখলে তো হ্যাঁ আমার প্রাণে সয়ই না, বুঝছো? এর জন্য তোমাকে বারবার দেখতে ইচ্ছা করে। আমার বুঝি ভালো লাগে তোমাকে না দেখে থাকলে? শোনো, সোহেল তো আসছে অল্প কিছুদিনের জন্য। ও আর কিছুদিন থেকে ও আবার দূরপ্রবাসে চলে যাবে। তুমি অন্তত এই কয়টা দিন একটু কষ্ট করে থাকো। আর তাছাড়া আমি তো তোমার সঙ্গে সুযোগ বুঝে ফোনে কথা বলছি। আমরা এই কয়দিন দেখা না করে থাকি, সোহেল যদি একবার সব কিছু জেনে যায় তাহলে আমাকে ওই বাড়ি থেকে এক্ষুনি বের করে দেবে। এত তাড়াতাড়ি ওই বাড়ি থেকে আমার বের হওয়া যাবে না, তাহলে তো আমি নিঃস্ব হয়ে যাব। আমার কোনো আশায় পূরণ হবে না। তাই তোমার কাছে আমি অনুরোধ করছি, অন্তত কয়েকটা দিন তুমি আমার সঙ্গে আর দেখা করতে চেও না। তোমাকে তো না দেখলে আমার ভালোই লাগে না। তোমাকে যদি একদিন আমি না দেখি, আমার মনে হয় যে আমি এক যুগ তোমার দেখে না, বুঝছো? শোনো, তোমাকে আমি কথা দিচ্ছি, আমি প্রতিদিন একবার হলেও তোমাকে আমি ভিডিও কল দেব। আর ভিডিও কলে তোমার সঙ্গে আমি কথা বলবো। প্লিজ তুমি আমাকে আর জোরাজুরি করো না, ঠিক আছে? নইলে তো আমাদেরই। জোরাজুরি করার দরকার নাই তো। তুই সোহেল, আমার সোহেল, বউয়ের সঙ্গে পরকিয়া করিস সোহেল না? ছাড়ো। বারবার তুই আমার বউয়ের সঙ্গে পুষ্টি নষ্ট করবি, আর আমি তোকে ছেড়ে দিব। সোহেল ছাড়ো বলছি, চল। ছাড়ো। আরে তুমি তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি মেরে ফেললা? দেখো, আমি মারতে চাইনি, কিন্তু আমার সামনে ও তোমাকে আঘাত করছে। আমি এটা সহ্য করতে পারবো না। আরে বেঁচে আছে? কিন্তু ও ও যদি এখন জেগে যায় তাহলে আমাদের সব কিছু শেষ। ও তো জেনে গেল যে তোমার সঙ্গে আমার সম্পর্ক। এখন কি করব তাহলে? এখন 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 একটা কাজ করো। আমি আমি একটা বুদ্ধি বের করছি। কি? ওকে জিন্দা কবর দিয়ে দেই। ঠিকই বলেছো। তাহলে ওকে কবর দিয়ে দিলেও মারা যাবে। তুমি তুমি গিয়ে জঙ্গলের ভিতরে একটা কবর খুঁড়ে ফেলো, আর আমি ওকে পাহারা দেই। আচ্ছা ঠিক আছে, এলাম। তুমি ওকে বাঁধতে থাকো।
তাড়াতাড়ি করো। দাঁড়াও, আমিও ধরছি। ভূত 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 আম্মা আম্মা ঘরে ভূত ভূত ভূত। কি কও তুমি? মানে ভূত আসবে কোনতে? মনে হয় ভূত দেখেছো বৌমা। না আম্মা, আমি ভুল দেখিনি, ভূত আমার পাশে শুয়েছিল আম্মা। শোনো বৌমা, এরই মনে হয় তোমার চোখের ভুল। আম্মা ভূত 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 আম্মা। আরে ভূত না, আমি সোহেল। না না, তুমি সোহেল না। তুমি সোহেল কিভাবে হও? আমি তো সোহেলকে জিন্দা করে দিয়েছি, তুমি সোহেল না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তুমি তো আমাকে জিন্দা কবরই দিছো। রাসেলের সঙ্গে, কিন্তু আমি কেন তোমার বিছনায়, তাই না? রাসেল কই সেটা একটু দেখবে না বৌমা? চলো যাও, তোমাকে রাসেলের কাছে দিয়ে যাই। আম্মা ধর, ধর। দেখছিস তোর পানের নাগর কোথায়? দেখতে পারছিস? তুই এর সঙ্গে পরকিয়া করার জন্য তুই একজন প্রবাসীকে জিন্দা কবর দিছিস। আরে আমাকে জিন্দা কবর দেওয়ার আগে তোর বিবেক একটু বাঁধলো না যে একজন জর্জান্ত মানুষকে তোরা জিন্দা কবর দিলি? আমি বুঝলাম না, আমরা দুজন মিলে তো তোমাকে জিন্দা কবর দিলাম, তাহলে তুমি বেঁচে উঠলা কিভাবে? ও, আমি বেঁচে উঠলাম কিভাবে সেটা জানতে চাস? কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে? ওই উপরে আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখতে চায়, পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। আমি কিভাবে বাঁচলাম তাহলে শোন।
তোরা দুজন মিলে আমাকে জিন্দা কবর দিছিস। তুই কি ভাবছিস তুই পরকিয়া করছিস সেটা আমি জানি না? সোহেল, তুমি তো প্রবাসে অনেক বছর রয়েছো, তাহলে আমি এই দেশে পরকিয়া করছি এটা তুমি কিভাবে জানো? সেটা আমি কিভাবে জানি সেটা তুই জানতে চাস? তাহলে শোন। ভাইজান, বৌমার মতি গতি না আমার ঠিক ভালো ঠেকতেছে না। আমার সওয়াল থাকে প্রবাসে, আর বৌমা এই দিক দিয়ে যা করতেছে। ভাইজান, আমি এখন কি করব কোন? আমার সওয়ালরা প্রবাসে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, আর আমার বৌমা এই দিক দিয়ে অন্য ছেলের সাথে দিন রাত পরক্রিয়ায় লিপ্ত থাকে। ভাইজান, আমি এখন কি করি আমি তো ভাবে পাচ্ছি না। আরে তোর ছেলের যখন বিয়ে হয় তখন আসলে ও তোর ছেলের শ্বশুর, ওদের বংশ সবই ভালো। আমি ভালো বংশ দেখেই তো তোর ছেলেটাকে ওই মেয়ের সঙ্গে বিয়ে দিছি। আমি জানি মেয়েটা তো অনেক ভালো, ভালো বংশের মেয়ে, ভালোই হওয়া দরকার। কিন্তু এই মেয়েটা যে এইরকম এটা তো জানা ছিল না। ভাইজান, আমরাও কি বুঝতে পারিছিলাম যে এই মেয়ে এরকম, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে তার মনে এইসব চলতেছে। আমি শুধু ভাইজান একটা কথাই চিন্তা করতেছি, আমার সোহেল যদি এই কথাগুলি জানতে পারে আমার সোহেলের কি হবে। আরেকটা কথা ভাইজান, আমার বউ যে পরক্রিয়ায় লিপ্ত থাকে এসব যদি এলাকার লোকজন জানে, আমারে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমার সোহেলটা কত কষ্ট করে প্রবাসে টাকা ইনকাম করে, এই বউ যখন যা চায় তখন তাই দেয়, কোনো সময় না করে না। আর সেই বউ কিনা এইরকম ভাবে পরক্রিয়া করে। ভাইজান, আমি নিজের চোখে দেখেছি ও যে একটা পরপুরুষের সাথে পরক্রিয়ায় লিপ্ত থাকে। আমি সব দেখতেছি শুনতেছি ভাইজান, কিন্তু আমি কিছু করতে পারতেছি না। মান সম্মানের ভয়ে আমি চুপ হয়ে থাকি। শোনেক, এই চুপ করে থাকলে তো চলবে না। এটা যদি মান জানে, মান সম্মান তো সব যাবি। আর এটা এইভাবে চুপ থাকাও যাবে না। তুই তোর ছেলের কাছে মোবাইল করে সব কথা বলে দে যে বৌমা কিন্তু এই ধরনের পরকিয়া করতেছে। তোর ছেলেই পারবি হলে এটা রোধ করা, তাছাড়া কিন্তু তুই কিছু করতে পারবো না, আমিও কিছু করতে পারবো না। কি কোন ভাইজান, সোহেলেক সব কথা কয়ে দেব? হ্যাঁ, সয়লেক না করলে পারে, ও তো আসলে বিষয়টা ওকে জানানো দরকার। কি কোন ভাইজান, এটা কি ঠিক হবে? সোহেলেক সব কথা জানাবো? আরে ঠিক হবে না কিসের জন্য? ওকে জানানোর দরকার আছে তো। ওর বউ এই ধরনের ব্যবহার করতেছে, তুই জানা দিবি না? ঠিকই কইছেন ভাইজান, আমি সোহেলেক সব কথা জানাবো। সোহেল, আচ্ছা রাখি। ভাইজান, আমি তো আমার বৌমাক চোখে চোখে রাখবো, কিন্তু আমি না একা করে ওক দেখে রাখতে পারতেছি না। আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, আমার বাড়িতে এসে আমার বৌমাটাকে একটু চোখে চোখে রাখতেন, তাহলে দুইজন মিলে দেখে শুনে রাখতাম। আমার সোহেল আসা পর্যন্ত ওর আমানত রক্ষা করার দায়িত্ব কিন্তু আমারই। ভাইজান, আপনি আমার এই কথাটা শুনেন। আচ্ছা ঠিক আছে, শোন, আমি কাল পরশুর মধ্যে আমি তোর বাড়িতে চলে আসবো না। আমি চোখে চোখে দেখবো, দেখে রাখবো ওকে আমি। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আমি এখন যাই। আচ্ছা তুই তাহলে যা। আর এই বিষয় নিয়ে এত টেনশন করিস না। টেনশন করলে পারে কিন্তু তুই কিন্তু অসুস্থ হয়ে যাবি। টেনশন এমনি আসে ভাইজান, টেনশন করা লাগে না। তাহলে যাই ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আইসিস? তুমি বাড়িতে না থেকে এই জায়গায় আমার জন্য অপেক্ষা করছো কেন? বাড়িতে না থেকে এই জায়গায় কেন অপেক্ষা করতেছিস শুনবো তুই? হ্যাঁ মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি ফোন করে কি সব আমাকে উল্টাপাল্টা কথা বললা। আমার বউ নাকি পরকিয়া করে, আমার বউ অন্য ছেলের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়ায়। আমার মাথার মধ্যে কিছু ঢুকলো না তো। সোহেল, আমি যেটা কইছি সম্পূর্ণ সত্যি, এবং কথা ওইটুকুও না।
আরো অনেক আছে। তোর তো কিছুটা কথা কইছি বাজান। জানিস বাজান, বোমা না অন্য একটা ছাওয়ালের সাথে পরক্রিয়া করে। মাঝে মধ্যেই ওই ছাওয়ালটাকে আমি ঘরে ঢুকতে দেখি, আবার ফোনে কথা কয়, এদিক ওদিক দাঁড়ায় কথা কয়। বাজান রে, বোমা পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে। আমি এই জন্যে তো ফোন দিছিলাম সব কথা খুলে কোয়ার জন্যে। মা, বাড়িতে এত কিছু ঘটছে, আমার বউ পরকিয়া করে, তুমি এই কথাগুলো আমাকে আগে বলোনি কেন? বেটারে, তুই কষ্ট পাবো দেখে আমি তো কইতেই চাইনি, কিন্তু তোর মামা আমাকে খুব করে জোর করলি যে তোকে যেন সব কথা খুলে কই। তাই আমি খালি ফোন দিয়ে ওই অতটুকু কথাই তোকে আমি কইছি। মা, আমি বুঝতে পারছি, এই জন্য আমি প্রবাস থেকে যখন ফোন দিই তখন ফোন খালি বিজি থাকে। ও ঘন্টার পর ঘন্টা কার সঙ্গে কথা বলে। পরে যখন ফোন দিই, আমার সঙ্গে যখন কথা হয়, তখন ও বলে ওর বাবার সঙ্গে কথা বলে, ওর মায়ের সঙ্গে কথা বলে, ওর বোনের সঙ্গে কথা বলে। সব মিথ্যারে বাজান, সব বানোয়ার। ও সব সময় ওই সাওয়ালের সাথে ফোনে কথা কয়, আর যখন বাড়িতে আসে তখন রুমের সময় কাটায়। বাজান, আমি মুখ বাড়ায় কিছু কই না যে মান সম্মান চলে যাবে, আর এলাকায় যদি এইসব কথা ছড়ায় পড়ে তোরা না আমার কি হবে ক? মা, আমি সব বুঝতে পারছি, তুমি আমার সঙ্গে চলো, আমি এখনই গিয়ে আকিকে বলবো ও এমনটা আমার সঙ্গে কেন করলো। না না, এখন যাওয়া যাবে না। তুই যদি এখন যাই ও সরাসরি কিছু জিজ্ঞেস করিস, ও সব কিছু অস্বীকার করবি, আর অস্বীকার করলে তুই কি করে প্রমাণ করব? আমার এই হাতে তো কোনো প্রমাণ নেই। শোন বাজান, আমিও কয়ে আইছি আমি তোর নানির বাড়ি যাচ্ছি, নানির বাড়ি যাওয়ার জন্যই তো বাইর হয়েছি। শোন, তুই বাড়ি যা এবং কিছুক্ষণ পর যা। আমার বিশ্বাস যে আমার না থাকায় ও ঠিক ওই সাওয়ালে ফোন দিবি। যখনই ফোন দিবি, বাড়ির ডেকে আনবি, তখনই তুই যায় হাতে নাতে ধরবো। আমি এদিকে থাকবো, তুই খানিকক্ষণ পর যা। তুই যাওয়ার কিছুক্ষণ পরে আমি যাব। আচ্ছা মা, আমি আজকে ওর পরকীয়া প্রেমিককে হাতে নাতে ধরবো, তারপরে আখির যে কি অবস্থা করব সেটাও পরে বুঝতে পারবে। কিন্তু সাবধান, তোর যেন কোনো ক্ষতি না হয়। তুই ভয় পাইস না, তুই যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব। আচ্ছা মা, তাহলে আমি গেলাম। আচ্ছা। হে আল্লাহ, আমার সাওয়ালদার তুমি হেফাজত করো, আমার সাওয়ালদার যেন কোনো বিপদ আপদ না হয়। যাই, আমি এই আশেপাশেই থাকি। আমার মা আমাকে ফোন করে সব বলে। শুধু তাই না, আমি প্রবাস থেকে এসে সর্বপ্রথম আমার মায়ের সঙ্গে দেখা করি। আমার মা আমাকে সব কিছু খুলে বলে। আমি তখনই আমার মাকে বলেছিলাম, মা চলো, আমি আকির সামনে গিয়ে দাঁড়াবো, আকি কেন আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করলো। আমার মা বলেছিল যে আকির সামনে তুই দাঁড়িয়ে যখন বলবি যে আকি তুমি কেন পরকিয়া করছো, আকি অস্বীকার করবে, বরং সে বলবে মা মিথ্যা কথা বলছে। এজন্য আমি আর মা প্ল্যান করে এসে রুমের মধ্যে ঢুকতেই আমি দেখি তোর পরকীয়া প্রেমিক। তুই আমাকে জড়িয়ে ধরার অভিনয় করে তোর পরকীয়া প্রেমিককে রুম থেকে বের করে দিস। আমি এত কিছু দেখার পরেও আমি দেখতে যাচ্ছিলাম তুই আর কত নিচে নামতে পারিস। তোরা ঝঙ্কলে পরকীয়া করতে গেলি, আমি সেটা দেখে ফেললাম, আর তুই আমাকে আঘাত করে অজ্ঞান করে ফেললি, আর আমাকে জিন্দা কবর দিলি। আরে বেঈমান, একটাবারও ভাবলি না তুই কোথায় ছিলি আর কোথায় আমি তোকে নিয়ে আসলাম? তুই নিজের বাড়িতে ঠিক মতো খাইতে পারতি না, তোর বাপ কখনো ভালো পোশাক কিনে দিতে পারতো না, আজ তোকে পছন্দ করে এ বাড়িতে বউ করে নিয়ে আসলাম, তোকে রাজরানী বানাইলাম, তোর সকল চাহিদা আমি পূর্ণ করলাম। তুই ফোন করে আমার সঙ্গে এত সুন্দর করে কথা বলতি, সোহেল তুমি খাইছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, শরীরের যত্ন নিও। আমি তো জানি প্রবাসে অনেক কষ্ট করে তুমি টাকা উপার্জন করো, তুমি যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করো তুমি অসুস্থ হয়ে যাবা। ঠিক মতো ঘুমায়ও। তখন আমি ভাবতাম আমার বউ আমাকে অনেক ভালোবাসে, আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম। সারাদিন কাজ করে এসেও 3 ঘন্টা মাত্র পাইতাম ঘুমানোর টাইম, সেই 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তোমার সঙ্গে ফোনে কথা বলতাম। আবার দিনের বেলা যখন আমি তোমাকে ফোন দিতাম ফোন বিজি থাকতো,
আবার তোমাকে রাত্রে জিজ্ঞাসা করতাম তুমি ফোনে এত কথা কার সঙ্গে বলো, তুমি বলতা তোমার মায়ের সঙ্গে বলো, তোমার বোনের সঙ্গে বলো। কিন্তু আমি বুঝতে পারি নাই যে তুমি তোমার পরকীয়া প্রেমিকের সঙ্গে কথা বলো। তুমি পরকীয়া করার অপরাধ আমার মতো প্রবাসীকে চিন্তা খবর দিলা। আরে তোমার জন্য আমি কি করি নাই, তুমি আমাকে বলতা, আমার কলিজাটা কেটে তোমার হাতে ধরাই দিতাম। আমাকে বলতে পারতাম সোহেল আমাকে তোমার পছন্দ হয় না, তোমার সঙ্গে আমি সংসার করব না। আমি নিজে গিয়ে ওই রাসেলের হাতে তোকে তুলে দিতাম। কিন্তু তুই তা না করে তুই আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করছিস, আমার বিশ্বাসের সঙ্গে খেলা করছিস। তোরা দুইজন অনেক সুখে থাকবি, একজন প্রবাসীর কষ্টের টাকা নিয়ে তোরা সুখে সংসার করবি, সেটা তো আমি হতে দিব না। তাই আমি পুলিশকে আগেই জানিয়ে রাখছি, তোদের দুজনকে আমি পুলিশের হাতে তুলে দেব। একজন মানুষকে জিন্দা কবর দেওয়ার অপরাধে, একজন প্রবাসীকে ঠকানোর অপরাধে তোদের কঠিনতম শাস্তি হবে। মা, আকিকে ধরো। না না সোহেল, আমাকে এত বড় শাস্তি দিও না। আমি স্বীকার করছি আমি একটা অন্যায় করে ফেলেছি, তার জন্য তুমি আমাকে পুলিশে দিও না সোহেল। আমি তোমার পায়ে পড়ছি সোহেল, তুমি আমাকে শেষবারের জন্য হলো। এই তোর স্থান তো ছিল এই জায়গায়, এত নিচে নামলি কেন? আর তুই কি ভাবছিস আমি তোকে ক্ষমা করে দিব, তোকে রেখে আবার প্রবাসে যাব? আর তুই আমারই রুমে আমারই বেডে অন্য একটা ছেলের সঙ্গে আবার বষ্টি নষ্টি করবি, আর আমি ওই দেশে থেকে টেনশন করব, না জানি আমার বউ অন্য একটা ছেলের সঙ্গে পরকীয়া করতেছে। সেটা আমি কখনোই মেনে নেব না। মা, ধরো। না সোহেল, 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 আমার কথা শোনো। আম্মা, আম্মা, আমি তো আপনার মেয়ের মতো। সোহেল, সোহেল, আমার পাগলামি করো না সোহেল। সোহেল, একদম চুপ। আম্মা, আম্মা একটু বোঝান না সোহেলকে, আমার সঙ্গে যেন এমনটা না করে। আমি তো বলছি আমার ভুল হয়েছে। তোদের বিচার করবে আইন, চলো মা। সোহেল, আম্মা, সোহেল, আম্মা।